এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত প্রধান অতিথি, সেবা ও আদর্শের মহান প্রতীক, মানব কল্যাণকামী, আত্মমানবতার দরদি বন্ধু, যিনি মেধা, ভালোবাসা এবং কর্মীদেরকে লালন করে এই কালীগঞ্জ আদিতমারিকে তারেক রহমানের ঘাঁটি হিসেবে, ধানের শীষের ঘাঁটি হিসেবে পরিচিত করেছেন, সেই প্রিয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত স্নেহধন্য দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত আস্থাবাদন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইয়ের বিশ্বস্ত সহযোদ্ধা, লালমনিরহাট জেলা বিএনপির সহ সভাপতি, কালীগঞ্জ আদিতমারির আগামী দিনের ধানের শীষের কাণ্ডারি, জননন্দিত জননেতা জনাব রকনউদ্দিন বাবুল মহোদয়, জনাব রকনউদ্দিন বাবুল মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। কালীগঞ্জ উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকে রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে আমাদের প্রিয় নেতা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে ৩১ দফা, এই ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই সমাবেশ। এই সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব বাবু বিধানচন্দ্র রায়, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কালীগঞ্জ উপজেলা বিএনপি ও সহ সাংগঠনিক সম্পাদক লালমনিরহাট জেলা বিএনপি। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, আমার প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় সহযোদ্ধাবৃন্দ, কালীগঞ্জ উপজেলা বিএনপি, আদিতমারি উপজেলা বিএনপি এবং কালীগঞ্জ ও আদিতমারি উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সুধীবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ, গোয়েন্দা বিভাগের যারা এখানে আছেন, পুলিশ প্রশাসন, আমাদের গর্বিত সেনাবাহিনীর সদস্যরা, আমার সামনে উপবিষ্ট আছেন আজকে সনাতনী ধর্মাবলম্বীর যে ভাইয়েরা যোগদান করেছেন, আমার সামনে আরও উপবিষ্ট আছেন ৫ই আগস্টে যে ছাত্ররা, ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলে রক্তের বিনিময়ে আজকে আমাদেরকে এইরকম সমাবেশ করার সুযোগ করে দিয়েছেন সেই ছাত্র ভাইয়েরা। এবং আমার সামনে আরও উপস্থিত আছেন সম্মানিত কালীগঞ্জবাসী। আমি সবার প্রতি জানাই সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম, আদাব, আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা সেই বিকাল ৪টা থেকে এখানে সমবেত হয়ে
দীর্ঘ সময় যাবত আমাদের নেতৃবৃন্দদের বক্তব্য শুনেছেন এবং এখনো এই ভ্যাপসা গরমে ধৈর্য সহকারে আপনারা বসে আছেন। আমি এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে যে সমাবেশ 31 দফার আলোকে এটি জনসমুদ্রে পরিণত হয়ে গেছে, তার একটি কারণও রয়েছে। সেটি হলো আমাদের অতি সন্নিকটে জাতীয় সংসদ নির্বাচন। 31 দফা আন্দোলন কেন? এই ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 17 বৎসর বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় কাঠামো, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। এটি মেরামত করতে গেলে আপনার 31 দফার কোনো বিকল্প নাই। এই চিন্তা করে আমরা যাকে আগামী দিনের দেশনায়কের স্বপ্ন দেখি, আমাদের স্বপ্নদ্রষ্টা, আমাদের প্রিয় মানুষ জনাব তারেক রহমান, এই 31 দফা সম্পর্কে আমাদের নেতৃবৃন্দরা কথা বলেছেন। আমি সেদিকে যাই না, সেই খুব কম সময়ে কথা বলবো, কারণ আপনারা দীর্ঘ সময় যাবত এখানে কষ্ট করে বসে আছেন। 31 দফার আমাদের যে লিফলেট রয়েছে সেটি আমরা আপনাদের হাতে হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনারা সেগুলো নিজে পড়ে দেখে বুঝে নেবেন আর কি আপনার আমাদের দেশনায়ক তারেক রহমানের কি চিন্তা ভাবনা। আমি খুব সংক্ষেপে যে কথাটি বলতে চাই, আমার প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যিনি প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই পরিবার তাদের এই দেশের জন্য যে ত্যাগ রয়েছে, এরকম ত্যাগ বাংলাদেশের আর অন্য কোনো পরিবারের নাই। অনুরূপভাবে তারা যে অবদান রেখেছে বাংলাদেশের জনগণের জন্য, এই অবদান আর কোনো পরিবার রাখতে পারে নাই। সেটি কি ত্যাগ রেখেছে আপনারা জানেন। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের মঙ্গলের জন্য রাজনীতি করতে গিয়ে আপনারা শহীদ হয়েছেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন গৃহিণী ছিলেন। এদেশের মানুষের কথা ভেবে, মানুষের কথা চিন্তা করে, এদেশের উন্নয়নের কথা চিন্তা করে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য সে রাজপথে নেমে এসে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করে এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করে। এরপর আর কি করে? আমাদের আরেক ভাই, আমরা যাকে নিয়ে স্বপ্ন দেখি আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসাবে, উনি দীর্ঘ 17টি বৎসর দেশের বাইরে থেকে নির্বাসনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের বৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের নেতৃত্ব দিয়ে এই 5ই আগস্টে যে ছাত্র জনতার যে আন্দোলন করে এই ফ্যাসিস্ট সরকারকে হটানো হয়েছে, তার প্রধান পৃষ্ঠপোষকতা করেছে আমাদের দেশনায়ক তারেক রহমান। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু এগুলো করেছে, আরও অবদান রেখেছে
দেশ যখন ৭৪ সালের সেই দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, সেই দুর্ভিক্ষ থেকে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছিল আমাদের সেই নেতা। আজকের এই ফ্যাসিস্ট সরকারের যে প্রধান শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা, তার বাবার মৃত্যুর পরে তারা কিন্তু ছিলেন ভারতে। ভারত থেকে নিয়ে এসে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাদেরকে রাজনৈতিক কথা করার অধিকার দিয়েছিলেন। কিন্তু আমরা কি পেলাম এই ফ্যাসিস্ট সরকারের কাছে? ফ্যাসিস্ট সরকারের কাছে পেয়েছি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে এই দেশের মানুষের জন্যে, মানুষের মঙ্গলের জন্য, দেশের উন্নয়নের জন্যে সেই ঘর থেকে বেরিয়ে এসে রাজপথে নেমে এসে এই মানুষের মঙ্গলের জন্য আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল। সেই মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন আপনার কারাবরণ করতে হয়। আজকে যদি আপনার এই ফ্যাসিস্ট সরকারের পতন না হতো, আমরা মনে হয় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এতদিন আপনার হয়তোবা কারারুদ্ধ থাকতো, আর চিকিৎসার অভাবে হয়তোবা সেই কারারুদ্ধ অবস্থায় তার মৃত্যুবরণ করতে হতো। এইরকম অবস্থা আমরা দেখতাম তাকে। করুণ ইতিহাস, আমাদের ভাই তারেক রহমানকে দীর্ঘদিন বিদেশ থেকে আসতে দেওয়া হয় নাই। একটার পর একটা মামলা তার বিরুদ্ধে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সে যদি দেশে আসতো, তাকে হয়তোবা কারাগারেই, সেই হয়তোবা তাকে এই কারাগারেই তাকে আপনার মৃত্যুর জন্য ষড়যন্ত্র করা হতো। যাই হোক, সেদিকে আর যাই না। আপনারা এই ইতিহাসগুলো সবই জানেন। আজকে এখানে যারা আছেন, আপনারাও অনেক কষ্ট করেছেন, অনেক সংগ্রাম করেছেন, অনেক আন্দোলন করেছেন। আপনাদের অনেক অবদান রয়েছে, আপনাদের অনেক ত্যাগ রয়েছে। এখানে মঞ্চে যারা আছে, আমার সামনে যারা আছেন, আপনারাও মাসের পর মাস জেল খেটেছেন, বছরের পর বছর জেল খেটেছেন। আপনারা কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরেছেন, পুলিশের নির্যাতনের জন্য আপনারা বাড়িতে ঘুমাতে পারেন নাই, অনেক কষ্ট করেছেন। কিন্তু চিন্তা করে দেখেন, আমাদের জিয়া পরিবারের মতো ত্যাগ আমাদের কিন্তু কেউই নাই। এটি কিন্তু আমাদেরকে স্বীকার করতে হবে। যাই হোক, আমি আজকে আমাদের এই কালীগঞ্জ আদিতমারির স্থানীয় রাজনীতি সম্পর্কে কিছু কথা বলে শেষ করব। আমি দীর্ঘদিন থেকে এই কালীগঞ্জ আদিতমারিতে সামাজিক কাজ যেমন করেছি, রাজনৈতিক মাঠেও আপনার ছিলাম, সাংগঠনিক দায়িত্বে ছিলাম, সাংগঠনিক দায়িত্ব পালন করেছি। সাংগঠনিক দায়িত্বের পাশাপাশি আমি কিন্তু ভোট যুদ্ধেও অবতীর্ণ হয়েছি। কালীগঞ্জবাসী, আপনারা জানেন, যেহেতু আমরা একই উপজেলার মানুষ, একই অঞ্চলের মানুষ, একই জায়গার মানুষ, আমি আপনাদের সন্তান। আমি শুধু আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, 2009 সালে আমি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। বাংলাদেশে গণতন্ত্র অনুপস্থিত ছিল। গণতন্ত্র অনুপস্থিত থাকার কারণে, দীর্ঘদিন রাজনীতিতে কোনো শিষ্টাচার না থাকার কারণে আমরা এইরকম কালীগঞ্জের মাটিতে আমার শত ইচ্ছা, শত চেষ্টা করেছি আপনাদের কাছে দুটি কথা বলার জন্য আর কি, আপনার এরকম মুক্ত মঞ্চ চেয়েছিলাম, কিন্তু সেই পরিবেশ কিন্তু আমরা পাই নাই, সেই সুযোগ কিন্তু আমাদেরকে আপনার দেওয়া হয় নাই। এটি আমি মনে করি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। রাজনীতিতে আপনার শিষ্টাচার থাকার দরকার। গণতন্ত্র মানেই দল থাকবে অনেক। বহুদলীয় গণতন্ত্রে যার যার দলের কথা জনগণের উদ্দেশ্যে বলবে, জনগণ যাকে গ্রহণ করবে সেটি আমাদেরকে মেনে নিতে হবে। তার কারণ
জনগণই হলো সকল ক্ষমতার উৎস, এটি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা। জনগণই সকল ক্ষমতার উৎস, জনগণই মালিক এই দেশের। কিন্তু আমরা কি দেখলাম? 2009 সালের কথা আমি একটু বলি। 2009 সালে সেই মহাজোটের মহাবিজয়ের পরে নির্বাচন অংশগ্রহণ করলাম। 5টি উপজেলায় মধ্যে আপনার এখানে মহাজোটের সবচেয়ে হেভিওয়েট প্রার্থী ছিলেন। তার সঙ্গে আমি যখন প্রতিদ্বন্দ্বী করি, আপনার এই 5টি উপজেলার মধ্যে 4টি উপজেলা মহাজোটের প্রার্থীর সঙ্গে মানে পাশাপাশি ভোট পাওয়া তো দূরের কথা, অনেক উপজেলায় জামানতও হারাইছে। আমি কিন্তু এখানে হাড্ডাহাড্ডি লড়াই করেছি। শুধু হাড্ডাহাড্ডি লড়াই না, এই যে যেখানে দাঁড়াই আমি কথা বলছি, এটি 3 নম্বর ওয়ার্ড। এই মাঠ থেকে, এই হাই স্কুল কলেজ মাঠ থেকে আমার মনে হয় কি এই কয়েকশো গজ হবে না আর কি আপনার আমার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ি। এই ওয়ার্ডের একটি আপনার কেন্দ্র হাজিরহাট কেন্দ্র, কালীগঞ্জবাসীরা ভালো জানবেন। সেই হাজিরহাট কেন্দ্রে আমি কিন্তু ফার্স্ট হয়েছিলাম, জয়ী হয়েছিলাম। কিন্তু অতীব দুঃখের সহিত জানাচ্ছি, এই হাজিরহাটবাসী আমাকে ভালোবেসে তারা যে আমাকে ম্যান্ডেট দিয়েছিলেন, আমাকে সমর্থন দিয়েছিলেন, তারা কিন্তু হাট বাজার করে এই কালীগঞ্জে তাদের হাট বাজার থেকে শুরু করে স্কুল কলেজ থেকে শুরু করে সবকিছু কিন্তু তাদের আপনার প্রাণকেন্দ্র হইল আপনার কালীগঞ্জ বাজার। তাদের উপরে অমানবিক অত্যাচার করা হয়েছিল, তাদেরকে অতিষ্ঠ করে তুলে দেওয়া হয়েছিল। দুঃখের বিষয়, তাদের পাশে আমি দাঁড়াতে পারি নাই, তাদেরকে আমি সহযোগিতা করতে পারি নাই এই ফ্যাসিস্ট সরকারের কারণে। আজকে হয়তোবা আপনার 5ই আগস্টের সেই অভ্যুত্থান না ঘটলে আজকেও হয়তোবা আর কি আমরা এরকম মুক্ত মঞ্চে এই কালীগঞ্জ মাঠে কথা বলতে পারতাম না। আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি, তারা কিন্তু আমার সিনিয়র রাজনীতিবিদ, আমার মুরব্বী। আমি তাদেরকে এখান থেকে আহ্বান জানাচ্ছি, ওনার মুরব্বী আমার মুরব্বী যারা ছিলেন তারা কিন্তু বিভিন্ন দল করতেন, কিন্তু রাজনৈতিক শিষ্টাচার ছিল। তারা একসঙ্গে বসতো, সামাজিক কাজে বসতো, আলোচনা করতো আপনার এলাকার উন্নয়ন নিয়ে। এটাই তো হওয়া উচিত নাকি? কিন্তু শিষ্টাচার বহির্ভূত তাদের আপনার অনেক কাজ আমরা দেখেছি। আমরা সুষ্ঠুভাবে যে একটা নির্বাচন করব, মানুষের কাছে আপনার ভোট প্রার্থনা করব, সেই সুযোগ তো দেওয়া হয় নাই। আমাদেরকে যারা সমর্থন করতো তাদেরকে পর্যন্ত লাঞ্ছিত করা হইতো, তাদেরকে অত্যাচার করা হইতো। এটা তো গণতন্ত্র না। আমি আহ্বান জানাচ্ছি যে আমরা নিজেকে কোনো জিনিস এই রাজনীতি করতে এসে যেন কোনো সময় মালিক না ভাবি। মালিক কিন্তু জনগণ। জনগণ যাকে ম্যান্ডেট দেবে সেই আপনার দায়িত্ব পাবে। আপনারা যদি আমাকে ম্যান্ডেট দেন, আমি একজন দায়িত্বরত মানুষ থাকব আপনাদের সেবা করার জন্য। আমাকে 5 বছরের জন্য সেবা করার জন্য আপনারা ম্যান্ডেট দিবেন। আমি যদি ভালোভাবে দায়িত্ব পালন করি তাহলে আমাকে আপনারা আবার পুরো ম্যান্ডেট দিবেন। আর যদি দায়িত্ব ভালোভাবে পালন না করি, আপনাদের সেবা না করি, তাহলে কি আপনারা দিবেন? কি প্রশ্নই ওঠে না। আমি আরেকটি যে কথাটি বলতে চাই, এই যে আজকে মহাসমাবেশ, এই যে জনসমাবেশ, আমি আপনাদের কাছে ঋণী। যে ঋণ হয়তো বা আর কি আপনারা আমাকে জনপ্রতিনিধি করলেও আমি শোধ করতে পারবো না। তার কারণ দীর্ঘদিন থেকে আমার সঙ্গে আপনারা পথ চলছেন। আজকে যে এই যেটা বৃহৎ সমাবেশ, এই সমাবেশটি যদি আর কি আপনার
আমি আপনাদেরকে যানবাহন দিয়ে এখানে আপনার নিয়ে আসতাম, আপনাদেরকে যদি আমাকে যাওয়া আসার খরচ দেওয়া লাগতো, তাহলে আমার মনে হয় 50 লাখ টাকা খরচ করেও এই সমাবেশ করা সম্ভব হতো না। আমি ওয়াদা করে বলছি, হয়তো বা অনেকে বিশ্বাস করবে না, 1 টাকা আমি কেউকে আপনার কেরিং খরচ থেকে শুরু করে এই মঞ্চ খরচ থেকে শুরু করে আমি 1 টাকা ব্যয় করি নাই। এটি আমি মনে করি বাংলাদেশের ইতিহাস। যদি মানুষ ভালো না বাসে, এটি কোনোদিনই সম্ভব হবে না। আমি এই জন্যে আপনাদের ঋণ কোনোদিন আমি শোধ করতে পারবো না। আর রাজনীতিতে এইটাই হওয়া উচিত। তার কারণ, যদি অর্থের বিনিময়ে কেউ যদি আপনারা যদি ম্যান্ডেট দেন, তাহলে আর কি তার কাছে আপনারা বিক্রি হয়ে গেলেন। আর যদি আপনার রাজনীতিটা যদি অরিজিনালি যদি আপনার রাজনীতির জায়গা থাকে, তাহলে সব সময় আপনার জনপ্রতিনিধি থাকবে, সে আপনাদের সেবক হিসেবেই কাজ করবে। এটাই নিয়ম। আরেকটি দল বাংলাদেশে রয়েছে, আপনার বাংলাদেশ জামাতে ইসলাম। 71 সালের ইতিহাস আমরা এখনো ভুলি নাই, কিন্তু এর পরেও দেশের কথা ভেবে আমরা বাংলাদেশ জামাতে ইসলামকে সাথে নিয়ে আপনার এই দেশে কাজ করেছিলাম। একসময় আমাদের শরিক দলও ছিলেন, আমরাই আমাদের ছায়ার নিচে তাদেরকে রেখেছি, আমরা তাদেরকে আমাদের ঘরে রেখেছি। আমাদের সঙ্গে যারা মামলা মোকদ্দমা হয়ে পড়েছে, সেগুলো আমরাই দেখেছি। আজকে তারা আমাদের প্রেক্ষাপটের কারণে তারা আমাদের প্রতিদ্বন্দ্বী। ভালো প্রতিদ্বন্দ্বী আপনার হতেই পারে, যে কেউ হতে পারে। রাজনীতিতে আজকে যে শত্রু কালকে বন্ধু হতে পারে, আজকে যে বন্ধু কালকে শত্রু হতে পারে, এটি দোষের কিছু নয়। কিন্তু আমাদের জামাতি ভাইয়েরা, আমি তাদেরকে আহ্বান জানাবো, আপনারা শুধু আপনার বদনাম না করে, কাদা ছোড়াছুরি না করে, ষড়যন্ত্র না করে, আপনারা মানুষের কাছে চান, মানুষের সমর্থন চান, মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। যদি এই দেশের জনগণ যদি আপনাদেরকে মেনে নেয়, আমাদের তো কোনো আপত্তি নেই, তাই না? কিন্তু আমরা কি দেখছি? শুধু ষড়যন্ত্র। এখান থেকে আর কি আপনারা সরে যান। আপনারা 2 দিন আগে তো আমাদের কি বন্ধু ছিলেন, শত্রু কেন আর কি আপনারা হবেন? আপনারাও দেশের উন্নয়ন করতে চান, আমরাও উন্নয়ন করতে চাই, এটি মানুষকে বুঝান। কাদা ছড়াছড়ি তো দরকার নেই, কি তাই না? পরিশেষে আমি আপনাদের আরেকটি কথা বলতে চাই, যে এই যে আগামী 26 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে সংসদ নির্বাচন হবে, এই সংসদ নির্বাচনের মনোনয়ন নিয়ে কিন্তু আপনারা খুব চিন্তিত। স্বাভাবিক চিন্তা করা, তার কারণ দীর্ঘদিন আপনারা মাঠে কাজ করেছেন, আপনারা সংগ্রাম করেছেন, আপনারা আন্দোলন করেছেন, আপনারা নির্যাতিত হয়েছেন, আপনারা নিপীড়িত হয়েছেন। আপনাদের অনেক অবদান, অনেক পরিশ্রমের পরে আজকে আপনারা এরকম একটি সুন্দর পরিবেশের করতে পেরেছেন। আপনাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনারা বিভ্রান্ত হন। আমি আপনাদের যে কথাটি বলতে চাই, দেশনায়ক তারেক রহমান সেই 12,000 কিলোমিটার দূর থেকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, আমার প্রিয় দল নেতৃত্ব দিয়ে আজকে এই দেশের মানুষের যে আস্থা অর্জন করেছেন, মানুষের যে বিশ্বাস অর্জন করেছেন, আর আমাদের এই জেলার যিনি অভিভাবক, আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই, যাকে আমাদের দলের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ম্যাজিশিয়ান হিসাবে তাকে আপনার খ্যাত করেছেন,
সেই মানুষটি আমাদের জেলার নেতৃত্ব দেন। গত 2018 সালে দুলু ভাই তার মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় ভাই জনাব তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছিলেন এবং ধানের শীষ প্রতীক আপনার আমার হাতে তুলে দিয়েছিলেন। তুলে দেওয়ার পরে এত প্রতিকূল পরিবেশের মধ্যে সেই 2018 সালে দিনের ভোট রাতেই শেষ হয়ে গিয়েছিল। আমাদের কোনো কর্মী ভাইয়েরা নিজের বাড়িতে ঘুমাতে পারে নাই, ভোট চাইতে পারে নাই, ভোট প্রার্থনা করতে পারে নাই। তারা সেই 1971 সালের মতো যে রাজাকার বাহিনী, সেই পাকিস্তানি সেনা বাহিনীর হাতে যেভাবে দেখে দেখে আপনার এদেশের বুদ্ধিজীবী, এদেশের মা বোনের ইজ্জত হরণ করার জন্য যে সহযোগিতা করেছিলেন, অনুরূপভাবে আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবী লীগের ভাইয়েরা আমাদের বিএনপির বন্ধুদের বাড়িঘর দেখে দেওয়া হয়েছে তাদেরকে অ্যারেস্ট করার জন্য। বহু বন্ধু আমাদের অ্যারেস্ট হয়েছে, বহু সাথী, বহু সহযোদ্ধা আমাদের অ্যারেস্ট হয়েছে। এমন একটা অবস্থা আমার সৃষ্টি করা হয়েছিল যে আমার দু হাত দু পা বেঁধে দিয়ে সাগরে ভেসে দেওয়া হয়েছিল। খেলার মাঠ তো ভাই লেভেল প্লেইং থাকতে হবে, সেটি তো আপনার ছিল না। এইরকম একটি অবস্থায় নির্বাচন করার পরেও আপনারা কালীগঞ্জ আদিতমারির মানুষ এত রিস্ক নিয়ে, এত প্রতিবদ্ধকতার পরেও আপনারা প্রায় আমাকে 80,000 ভোট দিয়ে আমাকে সেদিন আপনাদের কি ভালোবাসা, আপনাদের কি আন্তরিকতা সেটি দেখিয়ে দিয়েছিলেন। সেই মর্যাদা আমি মনে করি আমার দেশনায়ক তারেক রহমান, আমাদের ভাই জনাব তারেক রহমান এবং আমাদের প্রিয় মানুষ, আমাদের এই জেলার যিনি অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই, অবশ্যই আর কি আপনার 2026 সালে এই ফেব্রুয়ারির যে নির্বাচন হবে, সেই নির্বাচনের যে ধানের শীষ প্রতীক থাকবে, যে বিএনপি মনোনয়ন থাকবে, সেটি অবশ্যই আমার হাতে তুলে দিবে ইনশাল্লাহ। এবং 2018 সালের ন্যায় 2026 সালেও আমি প্রতীক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের যে দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা যে আমাকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন ঘটাবেন, সেটি ইনশাল্লাহ আমি মনে করি আপনাদেরকে সাথে নিয়ে আমি সেটি ঘটাতে পারবো। যখন একটি লোক দায়িত্বে থাকে, তখন কিন্তু তার মধ্যে কোনো ভেদাভেদ নাই। তার কি কাজ, তাকে কি ভাবতে হয় যে কোনো অঞ্চল তাকে ভাগ করা যাবে না। তাকে মনে করতে হবে যে আদিতমারি কালীগঞ্জের 16টি ইউনিয়ন, এই 72 144টি ওয়ার্ড, আর এই 144টি ওয়ার্ডের জনগণ যারা বাস করে, তার দায়িত্ব আমার হাতে। তাদের সেবা করার, দেখভাল করার দায়িত্ব আমার। সেটি তাদেরকে আমি সুষম বন্টন, যে কোনো আপনার উন্নয়ন, তাদের যেটি পাওনা সেটি আপনার সুষম বন্টন করা উচিত। 5ই আগস্টের পরে কি আমি এই দীর্ঘ সময় সেই পরীক্ষায় কিন্তু আমি উত্তীর্ণ হয়েছি। আমি কোনো প্রতিহিংসার রাজনীতি করি না। এজন্য আর কি আপনার আমি কালীগঞ্জ চাপাহাটকে কোনো সময় ভাগাভাগি করি নাই এটি, এবং করবও না কোনো দিন। এই কালীগঞ্জের আপনার রাস্তাঘাট, কালীগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান, কালীগঞ্জের সামাজিক প্রতিষ্ঠান, আদিতমারির সামাজিক রাস্তাঘাট এবং শিক্ষা প্রতিষ্ঠান, এটির কোনো পার্থক্য থাকবে না। সেইগুলো সব কিছু আপনাদেরকে সাথে নিয়ে কিভাবে আপনার সুষম বন্টন থেকে শুরু করে কিভাবে সমান তালে আপনার 2 উপজেলার উন্নয়ন করা যায়, সেটি আমি অবশ্যই চেষ্টা করব। এটি আমার প্রতি আপনারা বিশ্বাস রাখবেন। আমি আমার বক্তব্য আর দীর্ঘ না করে পরিশেষে এই দীর্ঘ সময় আপনারা সময় দিয়েছেন, বিশেষ করে আমাদের সনাতনী ধর্মাবলম্বী ভাইদের উদ্দেশ্যে যেটি বলবো, তারা আজকে আমার হাত ধরে যোগদান করেছেন আমাদের এই মঞ্চে।
এবং আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র ভাইয়েরা আজকে যোগদান করেছেন, আমি তাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের মঙ্গল কামনা করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দুলু ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।